ব্লগ রেকর্ড করছি 19শে জানুয়ারি 2022। নতুন বছরের 19তম দিন। শরীর আপাতত আগের তুলনায় সুস্থ। জ্বর সেরেছে, গলা ব্যথা সামান্য আছে, সর্দি আছে, পুরোপুরি ঠান্ডা লাগা ব্যাপারটা যায়নি। ঠান্ডা আরও কয়েকদিন থাকবে। তো কয়েকদিন ভুগলাম। এই ভুগতে ভুগতেই সোমবার দিন বিকেলবেলা নিজের ল্যাপটপটা নিয়ে আবার চাঁদনি চক গিয়েছিলাম এবং ওরা ল্যাপটপটা সারিয়ে দিল। কিবোর্ডটাই বদলে দিয়েছে ধরে। 8টা অবধি আমাকে একটু বসতে হলো। আমি ল্যাপটপটা সারালাম, সারিয়ে একটা বাখরখানি কিনে বাড়ি চলে এলাম। বাখরখানি এক ধরনের রুটির মতো জিনিস, একটা বড় বান রুটির মতো রুটি, যার উপর তিল থাকে, বাদামের কুচি থাকে, চেরি থাকে, কিশমিশ টিশমিশ বসানো থাকে, আর অনেক কিছু থাকে। একটা মিষ্টি রুটি বাখরখানি কিনে নিয়ে বাড়ি চলে এলাম। রাত্রে ওই রুটিটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম ওষুধ খেয়ে। আজকে সারাদিন বিশ্রাম নিয়েছি ফোন অফ করে। আমাদের ফিল্ম স্টাডিজের একটি জুনিয়র মেয়েটির নাম গঙ্গোত্রী। মেয়েটির একটু শারীরিকভাবে প্রতিবন্ধকতা আছে। মেয়েটি আমার অসুখের খবর পেয়ে কিছু জিনিসপত্র আমাকে পাঠাবার চেষ্টা করেছিল বিগ বাস্কেটের মাধ্যমে। ফোন সুইচ অফ থাকায় ও আমার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেনি, বন্ধ ছিল যেহেতু ফোন। মেয়েরও ডিলটা বুঝতে পারছি না, বুঝতে চাইছিও না এই মুহূর্তে। বাট কী করা যাবে, উপকার করতে চাইলেও আমার ফোনটা বেগরবাই করায় উপকার গ্রহণ করা যায়নি। 10 ফোনটাকে নিয়ে আমাকে যে করে হোক আর একবার, কালকেই খুব ভালো হতো। বুধবার ছিল, ক্লাস হতো না, তো কালকেই দিনের বেলার মধ্যে যদি 10 ফোনটাকে নিয়ে একটু অন্তত ফ্যান্সি মার্কেট যাওয়া যেত। ফ্যান্সি মার্কেট না হলে আর ওই ফোনটার কিছু হবে না, এটা ফাইনাল ধরে নেওয়া যায়। তো ভালো হতো আর কি। কী আর করা যাবে, মানে যদি কাজ একেবারে না করে তাহলে পরে তো কোনো কিছু করার থাকে না। কালকে দেখছি, যদি দেখি যে পারি তাহলে নিয়ে চলে যাব, কিন্তু কালকের কাজটা দিনের বেলার মধ্যে করতে হবে। মানে চাঁদনি চকে যেমন আমি সন্ধে রাত করে গিয়েও কাজ সেরে ফিরে এসেছি, ফ্যান্সির বেলায় সেটা করলে চলবে না। দুপুর ফ্যান্সি না পৌঁছলে কোনো কাজ হবে না। দুপুর বলতে আমি বলতে চাইছি 1টা-1:30টার ভেতর যদি ফ্যান্সিতে না ঢোকা যায়। যাই হোক, এখন তো ভোর 4টে-4:30টার কাছাকাছি বাজে। তো পারবো কি না জানি না। হাতে টাকা পয়সাও বিশেষ নেই যে এটার পোঁদেও যে দেবো। আর 2-1 দিন অপেক্ষা করে গেলে উল্টে ভালো হতো। মেবার ইউনিভার্সিটির ব্যাপারটা এই যে, মেবার ইউনিভার্সিটিতে আমি ফর্ম জমা দিয়েছি, নিজের সিভি জমা দিয়েছি, আইএলটিএসের রেজাল্ট জমা দিয়ে দিয়েছি একজন ম্যাডামের মাধ্যমে। ম্যাডামের নাম হচ্ছে জয়ন্তী দাশগুপ্ত।
এই যোগাযোগটা দিয়েছে বিশ্বজিৎ বলে আমার যে বন্ধু, যার সাথে আমি ই ওয়েস্টের কিছু কাজকর্ম করেছিলাম। এই চ্যানেলেই বিশ্বজিতের একটা ইন্টারভিউও আছে, ওর মাধ্যমেই এই যোগাযোগটি এসেছে। এইটি হলে পরে এটার থ্রু সাস্টেনেবিলিটির উপর আমরা বেশ কিছু কাজকর্ম একসাথে করতে পারবো। আমার একটুখানি টাকা পয়সার দিকটা সাস্টেনেবিলিটি হয়ে যায় আর কি। একটা চাকরি হলে সাস্টেনেবল জায়গায় পৌঁছে যাই, টাকা পয়সা করা যায়, মানে টাকা পয়সার চিন্তাটা দূর হলে পরে মানুষ তখন আন্দোলন টান্দোলন এসব নিয়ে মাথা কামাতে পারে। কালচারাল মুভমেন্ট বলো, যে মুভমেন্টই বলো, তো সাস্টেনেবিলিটির জায়গাটাও এখান থেকেই আসতে পারে। জীবনে যদি সাস্টেনেবিলিটি না থাকে, সে সাস্টেনেবিলিটি নিয়ে কী করে কাজ করবে? জীবনে ইকোনমিক্যালি সাস্টেনেবিলিটি যদি কেউ না থাকে, তার সোশ্যাল সাস্টেনেবিলিটি থাকবে না। সোশ্যাল সাস্টেনেবিলিটি না থাকলে বাদ বাকি সাস্টেনেবিলিটির দিকগুলো এফেক্টেড হবে। ইকোনমিক, সোশ্যাল এবং পলিটিক্যাল সাস্টেনেবিলিটি তিনটে তো ইন্টারটুয়াইন্ড। যাই হোক, ন্যাচারাল সাস্টেনেবিলিটির পয়েন্টটা এখানে মানব সমাজের সাথে ব্যাপারটাকে এক করে ফেললে চলবে না। নেচার নিজেকে সাস্টেন করে অনেক হ্যাপাহাঙ্গাম করে। বলতে গেলে মানে মানব সভ্যতার অগ্রগতির সাথে নেচারের ডিগ্রেডেশনের একটা মানে ডিরেক্ট সম্পর্ক আছে। সেখানে বলতে গেলে মানব সভ্যতার অগ্রগতি নেচারের সাস্টেনেবিলিটিকে বিঘ্ন করে। যাই হোক, এই জায়গাগুলো জানা দরকার। এই ব্যালেন্সগুলোকে আনতে গেলে, জীবনে ব্যালেন্স না এলে পরে, নিজের লাইফের ওপর যদি কারোর কন্ট্রোল বা ব্যালেন্স না থাকে, তাহলে পরে সেই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারবে না। আর আমাদের এখানে হয় লোকের চরম গরিব, নয় চরম বড় লোক, আর মধ্যবিত্ত এমন একটি ভিসার সাইকেলের মধ্যে আবদ্ধ যে তাকে দিয়ে মানে কিছু করানো বা কিছু হওয়া, তার দ্বারা ভালো কিছু হওয়া বা বৃহৎ কিছু করা বা মহৎ কিছু করার তার মধ্যে ক্ষমতা আছে কিনা, এটা খুব খুব কোয়েশ্চেনেবল জায়গা। আমি অনেক যন্ত্রণার পরে একটি শিকাগো ইউনিভার্সিটির গ্রান্ট পেয়েছি, তাতেই আমার মানে আঙুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া উচিত নয়। তো যদি এই পজিশানটা পাওয়া যায়, এটার সাহায্য নিয়ে আমাকে আরও অন্যান্য বিদেশি গ্রান্টের জন্য আবেদন করতে হবে এবং কাজটা চালিয়ে যেতে হবে। আমি আরেকটি কাজের মধ্যে করব, সেটা হচ্ছে কালকে যদি সম্ভব হয়, শিলাদিত্য বলে একজনের নম্বর দিয়েছে, যে ডাড স্কলারশিপ অ্যাপ্লাই করেছিল। আমাকে এই লোকটির সাথে কথা বলতে হবে। এই একটুর জন্য ডাড পাইনি, তবে এ পিএইচডি করে ফেলেছে অলরেডি যাদবপুর থেকে, যেখানে আমার কোনো পিএইচডি ডিগ্রি নেই। তাতে অবশ্য কিছু যায় আসে না, অ্যাপ্লাই করতে দোষ নেই। ডাড ওসব দেখে না যে কে অলরেডি পিএইচডি, কার প্রোফাইল কত স্ট্রং, এটা দেখা হয় না। কেন জানি আমার মনে হচ্ছে এর সাথে কথা বললে আমি মানে নিরাশই হব। মানে বাঙালির মধ্যে অপরকে নিরাশ করার একটা ভয়ঙ্কর ক্ষমতা থাকে। নিজের দ্বারা কিছু হলো কি হলো না সেটা পরের ব্যাপার, কিন্তু অপরকে নিরাশ করে দেওয়া, সত্যি কথা বলতে আজকে যাদবপুরে মাস্টার্স করার আগে আমি তো ভাবতে পারিনি যে কখনো যে আমার যে এই যে আমি
ছোট্ট সেট আপটা বানিয়েছি, এটারও কোনো একটা বৃহৎ অংশে এটার ফাংশান থাকতে পারে, অত চিন্তা করে তো আমি বানাইনি। বানিয়েছি, জিনিসটা কার্যকরী হয়েছে, এর জন্য আমার পরিচিতি এসেছে, আমার গ্রান্ট প্রাপ্তি ঘটেছে। কম কথা নয় জিনিসটা, একটা ছোট্ট হলেও পরিচিতি পাওয়া গেছে, এটুকুও করতে লোকের মানে দরজা হয়ে যায়। আইন পড়ছি কারণ পড়া উচিত, মানুষের জানা উচিত, প্রতিপদে নইলে ঠকিয়ে দেওয়ার চান্স থাকে। মানুষকে ঠকাতেই তো এসেছে, আর তো কোনো কাজ নেই এখানে, একে অপরকে ঠকানো, পেছনে কাটি করা। একটা ছোট্ট রাস্তা নিয়ে মামলায় জড়িয়ে কোর্টের কতবার দৌড় করাতে পারি, একটা 3 ফুট প্যাসেজ নিয়ে মামলা চলছে 20 বছর ধরে, বাড়া কাজ নেই দুপক্ষের। উকিলদের তো এই করেই ভাত জোটে। প্রোডাক্টিভ কাজ তো কেউ কিছু করছে না, কি করে অমুকের পোঁদে কাঠি করব, এইটাই প্রতিজ্ঞা করে বসে আছে মানুষ। আর যে লোকগুলি কাঠি করছে না, যে লোকগুলি ধরা যাক নিজের কাজটি করছে, যেটাই সে কাজ মনস্থির করুক না কেন, হয়তো কেউ স্থির করেছে যে আমি খুব চমৎকার রকমের বিড়ি বানাবো, এক্সপেরিমেন্ট করছে বিভিন্ন রকমের তামাক নিয়ে, তামাকের ব্লেন্ড টেন্ড তৈরি করছে, যে আমি একটা খুব সুন্দর ব্লেন্ডের বিড়ি বানাবো, হতেই পারে, সেটা একটা কাজ, অকাজ নয়। তো তার মধ্যে কাঠি করব। কিন্তু এসবের মধ্যে মাঝে মাঝে দেখি যে ভালো কাজ কি হচ্ছে না, ঠিকই হচ্ছে, কিন্তু ভালো কাজ এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি ডিগ্রিধারী লোকেদের দ্বারা হচ্ছে না। তথাকথিত ডক্টর অফ আইআইটিস, ডক্টরেট অফ আইআইএমস, বড় চেয়ার পজিশন হোল্ডার, তাদের দ্বারা হচ্ছে না। রিসেন্টলি একজন বাঙালি বিজ্ঞানী, নাম হচ্ছে সব্যসাচী হালদার, সে ফ্রি ইলেকট্রন ওয়্যার বলে একটা ডিভাইস তৈরি করেছে, যার দ্বারা ইলেকট্রিক্যাল ডিভাইসেসের বিদ্যুৎ ব্যবহারের ক্ষমতা, মানে বিদ্যুৎ সাশ্রয় বেড়ে যাবে প্রচুর। 5 স্টার এসি টেসির বিদ্যুৎ সাশ্রয় হয়ে এমন ব্যবস্থা দাঁড়াবে যে সেটা হয়ে যাবে মানে 10 স্টারের সমান। তো এইটা হচ্ছে জায়গা। এই সব্যসাচী হালদার, এই লোকটির বাড়ি গড়িয়াতে, এবং লোকটির কোনো ডক্টরেট ডিগ্রি নেই, ইভেন মাস্টার্স ডিগ্রিও নেই। বঙ্গবাসী কলেজ থেকে ফিজিক্স নিয়ে অনার্স করেছিল, তারপর নিজেই যন্ত্রপাতিগুলো নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে, যাদবপুরের ল্যাব ব্যবহারের সুবিধা পেয়েছিল। যেমন আমি অনেকটা যাদবপুরের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছেলেপুলেদের সঙ্গে ওঠা বসার একটু সুযোগ পেয়েছিলাম। এই লোকটির কাছে আমেরিকান পেটেন্ট আছে, চাইনিজ পেটেন্ট আছে, ভারতীয় পেটেন্ট আছে, নিজের যন্ত্রের পেটেন্ট প্রাপ্ত যন্ত্র। আজ বাদে কাল এই টেকনোলজি যদি ডিভাইসগুলোতে ব্যবহার হয়, বিদ্যুৎ সাশ্রয় মারাত্মক হবে এবং বিদ্যুতের খরচ কমে যাবে মানে গেরস্থদের জীবনে। তো এটা একটা আশীর্বাদ স্বরূপ। তো এই রকম একটা কার্যকারী যন্ত্র আবিষ্কার হচ্ছে কোনো একজন নন ডক্টরেট, নন মাস্টার্স লোকজনদের হাতে। আর এদিকে আইআইটির ডিন, সে দাবি করছে যে মন্ত্র বলে ভূত তাড়িয়েছে। তো অদ্ভুত দেশ শালা, পাগলা চোদার বাটখারা।
যাই হোক, আর চেঁচামেচি করে এর পেছনে তো লাভ নেই। সব কিছুই আমার ছোটোবেলা থেকে আমি যা দেখেছি আউটরেজিয়াস এবং ননসেন্সিক্যাল। মানুষ অনেক মানে কী বলবো, ননসেন্সিক্যাল জিনিসকে মানে মাথায় চড়িয়ে রেখে দেয়। বাদ দাও, ভেবে লাভ নেই। আমার তো ওটা দেখার, ওটা আমার সেক্টর নয়, ওটা আমার স্টাডির জায়গা নয়। ন্যাচারাল এবং সোশ্যাল সাস্টেনেবিলিটির জায়গাটা নিয়ে যদি আমাকে মাথা মারতে হয়, আমাকে প্রচুর ডেটা ঘাঁটতে হবে, আমাকে একটা ঠিকঠাক রিসার্চ মেথোডোলজির সন্ধান পেতে হবে। আমি দরকার হলে রিসার্চ মেথোডোলজি নিয়ে আরও 2-1টা ওয়ার্কশপ করতে হলে আমি করবো, অ্যাটেন্ড যদি করতে আমি করবো। এবং এই দিকগুলো নিয়ে আমি মাথা মারবো। আচ্ছা, 15ই জানুয়ারি মানে আমরা আশা করেছিলাম যে কোনো এর মধ্যে মিউটেশনের খবরাখবর কিছু আসবে, আসেনি। এখন সুশান্তদা বলছে যে জানুয়ারি শেষ হবে, হতে হতে জয়দেবের মধ্যে আমার কাছে ডিড চেয়ে বসেছে। তো আপাতত ওকে একটু ঠেকিয়ে রাখা হয়েছে। আজকে বলেছিল সুশান্তদা যে একটা খবর আনছে, খবর আসেনি, বলছে সামনের সোমবার হয়তো খবর হবে। ওই জানুয়ারি শেষ হয়ে গেল, জানুয়ারিতে যদি বলে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিতে যদি বলে মার্চ, মার্চে যদি বলে এপ্রিল, তাহলে বুঝে নিতে হবে ও টাকাটা খেয়ে বসে আছে, ওর আর ইয়ে হবে না। তো সেক্ষেত্রে আমি একটু দাঁড়িয়ে যেতে চাইছি। আমি আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমি যেটা বুঝতে পারছি যে হওয়ার না হওয়ার বিরাট চান্স আছে। যদি হয়ে যায় তাহলে তো ব্যাপারটা ভালো। হয়েছে এরকম অনেক কিছুই হব না হব না হব না করতে করতে শেষ মুহূর্তে হয়েছে আমার লাইফে। তো হয়ে গেলে তো ভালো কথা। জিনিসটা একটা যদি জায়গায় আসে, তো সেখান থেকে আমাকে এখন শুধু শুধু অপেক্ষা, মানে অপেক্ষা ছাড়া কিছু করার নেই এটার মধ্যে। তো যদি মেবারের খবরটা এর মধ্যে পাই এবং মেবারের খবরটা পজিটিভ হয়, ইন্টারভিউয়ের ব্যাপারটা হয়, হলে আমার জন্য কোনো ব্যাপার না। আমি মেওয়ার যে পজিশনই হোক না কেন জয়েন করে যেতে রাজি। যদি আমায় চলে যেতে হয় চিতোরগড়, চলে যাব। আরও খবর হচ্ছে যে এর মধ্যে তো আমি ইরাসমাসের জমা করেছিলাম অ্যাপ্লিকেশান। আমি জমা করেছিলাম ইরাসমাসে জমা করলাম, আর কী কী যেন জমা করলাম, জমা করলাম স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম জমা করলাম, 2টো ফর্ম জমা করেছিলাম তার। নরওয়ের এতগুলো ওয়েট করে আছি, কবে এরা খাতা খুলবে আমি জানি না, কবে দেখা দেবে, কোলে তুলে নেবে সকল যাতনা জুড়াইবে। কোনো উত্তর নেই আমার কাছে। যেখান থেকে দয়াল ডাক দেবেন আমি ল্যাজ তুলে দয়ালের অভিমুখে দৌড় দেবো। আর এই শনিবার সম্ভবত সুদেব বলে ছেলেটির সঙ্গে আমার দেখা হচ্ছে, সুদেবের থেকে আমি পেপারসপত্র নিচ্ছি। সুদেবের ব্যাপারটা কি হবে এক্ষুনি জানি না, বাট পেপারসপত্র নিই, সার্চিংয়ে ফেলি, বেরিয়ে আসবে। যখন এই পেশাতেই থাকতে হবে, এই পেশাতেই করতে হবে, দেখা যাক কি হয়।
তা আর বেশি হেজাবো না। এই সামনের রবিবার অথবা সোমবার বাবুদাদের বাড়িতে কাজ রয়েছে, বাবার মৃত্যুবার্ষিকীর কাজ, সেটা অ্যাটেন্ড করব। বাবুল তো ফেরেনি এখনও ভোপাল থেকে, ও 4 মাস ভোপালেই থাকবে, ফিরছে না আপাতত। ঠিক হ্যাঁ, যা হবে দেখা যাবে।